৭১ ও ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা, হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চান মির্জা আব্বাস। বললেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত তৈরি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তের অভিযোগ। বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। কাল শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। ব্যবসার আড়ালে সাদিক এগ্রোর মানি লন্ডারিং, ১৩৩ কোটি টাকার বেশি পাচার। সিআইডির হাতে তথ্য প্রমাণ। মালিক ইমরান হোসেনের জামিন নামঞ্জুর। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। জাতীয় স্মৃতিসৌধে ৭১ এবং রায়ের বাজার কবরস্থানে ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দ্বিতীয় প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। নতুন দলটির নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতা। রাজধানী সাভার আশুলিয়া সহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন সমর্থকরা। ৭১ মরে না, ২৪ হারে না স্লোগানে মুখর হয় স্মৃতিসৌধ। সকাল ৮টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য উপদেষ্টার দায়িত্ব ছেড়ে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব নিয়ে নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কমিটির সদস্যরা। নেতারা বলেন, ৫৪ বছরেও অধরা থাকা স্বাধীনতার মূল মন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এনসিপি। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, ৫৪ বছর ধরে তা অধরা থেকে গেছে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। পরে নবগঠিত দলের নেতাদের শুভেচ্ছা জানান সাভারের ছাত্র জনতা। ২৪শে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হলো ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেখানে উপস্থিত ২৪-এর গণ অভ্যুত্থানের রাজপথে থাকা ছাত্র জনতাও। পরে স্মৃতিসৌধ থেকে রায়ের বাজার কবরস্থানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। বলেন, শেখ হাসিনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে। বিচারের আগে নির্বাচন প্রসঙ্গ সামনে আসতে পারে না বলেও জানান নেতারা। নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। ল স্পেশালিস্ট রয়েছেন, তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। এনসিপি নেতারা জানান, দেশব্যাপী সংগঠন বিস্তৃত করতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে নবগঠিত রাজনৈতিক দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে তিনি বলেন, দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি করেন মির্জা আব্বাস। জাতীয় সংসদ নির্বাচন কবে, আগে স্থানীয় সরকার নাকি সংসদ ভোট? অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসছে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দেওয়া হলেও রাজনীতির মাঠে আলোচনা নির্বাচনকে ঘিরেই।
মঙ্গলবার নতুন রাজনৈতিক দলের নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে, তবে নির্বাচন নিয়ে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, না করে সত্যি তো না করে নাই। নির্বাচনের আগে কিংবা পরে কোনো আদালত বন্ধ থাকে না, কিংবা আদালত দ্রুত চলে না, আদালত তার আইনের নিয়মেই চলে, দ্রুত বিচার করতে পারে, অসুবিধা কি? নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছে, সৃষ্টি করতেছে। কারো মতামত অন্যের ঘাড়ে চাপানো উচিত নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিছু মানুষ ফ্যাসিস্টের মতো আচরণ করছে। আমার চিন্তা চেতনা মতামত আমি আরেকজনের ঘাড়ের উপরে জোর করে চাপাই দেব, এটা হতে পারে না। আমি বাচ্চাদের কথা বলছি না, কিছু কিছু লোক আমাদের মতো অনেকেই আছে যারা কথাবার্তা যেটা বলছে, এটার মধ্যে একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু ঠিক হচ্ছে না, জাতির জন্য খুব ক্ষতি হবে। দেশকে অস্থিতিশীল করতে এখনো দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে বলেও দাবি করেন মির্জা আব্বাস। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার কোনো স্থান নেই বলে জানালেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন করে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়। বুধবার উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার শপথ নেবেন বলেও জানানো হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, চিকিৎসক সংকট কাটাতে 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, বাংলাদেশে মব জাস্টিসের জায়গা নেই। জানান, চাঁদাবাজির বিরুদ্ধেও শক্ত অবস্থানে সরকার। মব জাস্টিস বা মোরাল পুলিশিং, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। বুধবার শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিতে দেখবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সন্তানদের স্কুল ভর্তিতে 5% কোটা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রতি শ্রেণীতে অতিরিক্ত একটি করে আসন সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয়। এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এনআইডি সেবার জন্য আলাদা কমিশন গঠনের উদ্যোগে হতাশা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনেই থাকতে হবে। বলেন, এর যৌক্তিকতা সরকারকে লিখিতভাবে জানানো হবে। ভোটার হালনাগাদ চলাকালে সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও মনে করেন তিনি। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা প্রাপ্তি সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ সহ অংশীজনদের মতামত নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকারও আইন করেছিল, যদিও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছেই ফিরিয়ে দেয় এই সেবা। এখন আলাদা কমিশন হলে এনআইডি সেবা আবার সেই কমিশনের অধীনে চলে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এনআইডি নিয়ে আলাদা কমিশনের ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে কর্মকর্তারা সিইসির সঙ্গে দেখা করে তারা ক্ষোভ জানান। সংস্কার কমিশনের সকল সুপারিশ উপেক্ষা করে শুধু একটি সুপারিশ বাস্তবায়নের দিকে তারা আগাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরও অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সিইসি মনে করে না তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। সরকার তাড়াহুড়ো করে আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে, মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। ভোটার রেজিস্ট্রেশন বাই প্রোডাক্ট তো এটা থাকা তো উচিত, এবং আমরা এই বক্তব্য তো দিয়ে যাচ্ছি, জিনিসটা পাবো, আমরা দেখবো তো কি এনআইডি সেবা ইসিতে রাখার যৌক্তিকতা সরকারকে লিখিতভাবে জানানো হবে বলেও জানান সিইসি। মতামতের গুরুত্ব দেওয়া হবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগার পেয়েছে গুম কমিশন। সব বাহিনীর বন্দিশালা থাকলেও প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। কমিশন বলছে ৩৩০ জনের অনুসন্ধান চললেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। বন্দিশালায় নির্মমতায় সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। গোপন বন্দিশালা বা আয়নাঘর জনমনে এক রহস্যের উপাখ্যান। একে একে এই রহস্যের জট খুলছে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন। এরই মধ্যে গত মাসে সরকারের ঊর্ধ্বতনরা ৩টি বন্দিশালা সরেজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমিশন জানালো, সব বাহিনীর মধ্যে গোপন বন্দিশালার সন্ধান মিলেছে, তবে এখনও প্রকৃত সংখ্যা নিরূপণ করা যায়নি। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, বগুড়ায় পেয়েছি। এগুলো গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন, অর্থাৎ ধরেন জেনারেলদেরকে পালিয়ে থাকতে সহায়তা করছেন বা কোনো ধরনের সেফ প্যাসেজ দিচ্ছেন, তারা কিন্তু ওপরের আদেশে করছেন এই এক্সকিউজটা ব্যবহার করতে পারবেন না। ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত গুমের ১৭৫০ অভিযোগ জমা পড়েছে কমিশনে। এর মধ্যে ৩৩০ জনের এখনও হদিস মেলেনি। ভারতের কারাগারে বন্দী ১০৬৭ বাংলাদেশের তালিকা ধরেও খোঁজ করেছে কমিশন। কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। কমিশন বলছে, বন্দিশালায় নির্মমতার শিকার ব্যক্তিদের গুমের সঙ্গে জড়িত সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের লোকজন। জড়িতদের বিচার হলে ভাবমূর্তি উজ্জ্বল হবে বাহিনীগুলোর। আগের সরকারের প্রধান কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু বলার অপেক্ষা রাখে না। দ্যাট ইজ ভেরি মাচ ইমপ্লাইড। ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে গুম কমিশন। চিরতরে বন্ধ হয় তার জন্য। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল তার মায়ের ক্ষমতাকে ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এর অনুসন্ধান করছে দুদক। গত বছরের ২৪ নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে জমা ছিল ৪৮ কোটি ৩৫ লাখ টাকা। গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১৩৩ কোটি টাকারও বেশি মানি লন্ডারিং করেছেন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন।
থাইল্যান্ড সহ আরও কয়েকটি দেশে তিনি এই অর্থ পাচার করেছেন বলে তথ্য প্রমাণ পেয়েছে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব। বলেন, চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় ৮৬ লক্ষ টাকা অর্থ পাচার করেছেন ইমরান। তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন। এছাড়া মোহাম্মদপুরের বেরিবাদ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমরান হোসেনকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠান বিচারক। সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় ১৩৩ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন। সরকারের যে নীতিমালা রয়েছে, নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় ১৫টি গরু দেশে আমদানি করেছেন। এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় ৮৬ লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী নেতা নয়, নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়। ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি, লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে জাকাত দেয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় জাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য। নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। সেই দিনটির অপেক্ষায় আছি। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এইটা একেবারেই বুঝি না। আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লুঙ্গি লাগবে না, শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়? হক তার ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হক কাজ করলেন। চূড়ান্ত নিষ্পত্তির পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরেকটি মামলা। বৃহস্পতিবার তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার রায় দেবেন সর্বোচ্চ আদালত। এই মামলায় তারেক রহমানকে সাজা না দেয়ায় দেশ ছাড়তে হয়েছিল বিচারক মোতাহার হোসেনকে। এদিকে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের দুর্নীতির মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে ৩০ এপ্রিল। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেন বিচারক মোতাহার হোসেন। এরপর তার বিচারক জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে দেশ ছাড়তে হয় তাকে। হাইকোর্টে এসে অবশ্য তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়, দেয়া হয় ৭ বছরের কারাদণ্ড। আর সাজা বহাল থাকে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানি শেষ হয় ৬ মার্চ সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। যে আইনে মামলা করা হয়েছে ২০০২ সালের আইন, সেইটা একটা পতিত আইন ছিল। এই আইনের মাধ্যমে শুধুমাত্র জনাব তারেক রহমান ও বেগম জিয়ার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ডাউন করার জন্যই এই মামলাটা করা হয়েছিল। এদিকে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় ১৩ বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল ধার্য করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। জাজমেন্ট আছে, অর্ডার, সেটা না করে অনার না করে তাকে এবং তার স্ত্রীকে আবার তাকে ২৬ ধারা সাজা দিল। দেখেন কি অবস্থা ছিল আমাদের সুপ্রিম কোর্ট। দুর্নীতির এই মামলায় ৬ মাস জেল খাটেন বিএনপির এই নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদিনের তুলনায় কিছুটা কমেছে শসা ও বেগুনের দাম। সোমবার বেগুনের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা বিক্রি হলেও মঙ্গলবার বিক্রি হয় অর্ধেক দামে। তবে লেবুর দাম এখনও চড়া। প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।
রমজান মাসে ক্রেতাদের অন্যতম চাহিদা শসা ও বেগুন, যা সোমবারও বিক্রি হয়েছে 160 থেকে 180 টাকায়। তবে রমজানের প্রথম দুদিনের তুলনায় তৃতীয় দিনের দাম কিছুটা কমেছে। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়, বেগুনের কেজি 80 থেকে 100 টাকা। 15-20 দিন আগে যে রেটটা ছিল ওটা আছে, আর কিছু কিছু সবজি আপনার অনেকটা বেশি। যেহেতু রোজা একটু বেশি হবেই, কারণ এটা এই দেশেরই সিস্টেম, এটা কিছু করার নাই। তবে অন্য সব সবজি নাগালের মধ্যে থাকলেও লেবুর দাম আকাশচুম্বী। প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। দাম বেশি হওয়ার পেছনে বরাবরের মতো চাহিদার তুলনায় সরবরাহ সংকটকেই দুষছেন বিক্রেতারা। বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় লেবুর উৎপাদন কম হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি তাদের। লেবুর ডর্জন জিজ্ঞেস করার পরে আমি দাঁড়ায় আসছি আর কি, কেনার মতো সাহস পাচ্ছি না, যে এত নাগানের বাইরে আর কি। লেবুর দামটা যদি একটু কমতো, বেগুনের দামটা একটু কমতো, তাহলে মনে করেন না যে নিরহ মানুষ যারা মধ্যস্থরা তারাও মনে করেন না যে খাইতে পারতো, কিনতে পারতো, চলতে পারতো। কাস্টমারে আগে 2-3 ডজন করে বেচতাম, খালি করে না, দাম থেকে একটা করে খায়, লেবু 8 করে খায়, লেবু বেচতে পারতাছি না। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান ভোক্তারা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। চীন মার্কিন অর্থনৈতিক বিরোধের সুবিধা নিয়ে পোশাক রফতানির নতুন বাজার ধরতে মরিয়া বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চলতি অর্থ বছরের 7 মাসে অপ্রচলিত বাজারে পোশাক রফতানি রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে যেমন 14% প্রবৃদ্ধি নিয়ে $12 বিলিয়ন পণ্য রফতানি করেছে, তেমনি 16% প্রবৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রে রফতানি হয়েছে $4.5 বিলিয়ন তৈরি পোশাক। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে $11.81 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে 16.45% প্রবৃদ্ধি হিসেবে $4.47 বিলিয়ন মার্কিন ডলার, কানাডায় 15.29% হিসেবে $750 বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাজ্যে 4.55% প্রবৃদ্ধি হিসেবে $2.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। আমাদের কম্পিটিটর দেশগুলো যেগুলো আছে তাদের তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রচলিত দেশগুলোর পাশাপাশি আগে তেমন পোশাক রপ্তানি হতো না এমন অপ্রচলিত দেশও রেকর্ড রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এই বাজারগুলোতে কিন্তু আমরা যেহেতু একবার বিজনেস শুরু হয়ে গেছে এবং সেটা বাংলাদেশের ম্যানুফ্যাকচারারদের, এন্টারপ্রেনারদের যোগ্যতার কারণেই বিজনেসটা গ্রো করছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বিরোধ, একই সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ট্যারিফ নিয়ে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আলোর মুখ দেখাচ্ছে বলে মনে করছেন শীর্ষ ব্যবসায়ীরা। কম্পিটিটিভনেসটা আমরা যেভাবে ধরে রাখছিলাম এতদিন ধরে, সেটাকে ধরে রাখাটা অব্যাহত রাখতে পারি, তাইলে কিন্তু আমাদের যে নতুন যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারবো। জানুয়ারি পর্যন্ত গত 7 মাসে বাংলাদেশ থেকে 23.55 বিলিয়ন মার্কিন ডলার তৈরি পোশাক রফতানি হয়েছে। অথচ আগের 2023-24 অর্থ বছরের এই সময়ে রফতানি হয়েছিল 21 বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপীয় ইউনিয়নের নতুন নতুন যে বাজার সৃষ্টি হচ্ছে তা যেমন ধরে রাখতে হবে, ঠিক তেমনি পুরাতন বাজার হিসেবে স্বীকৃত ইউরোপ, আমেরিকা, কানাডার বাজারও প্রবৃদ্ধি বাড়াতে হবে গার্মেন্টস শিল্পের সুরক্ষার জন্য, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনগণের জানমাল নিরাপদ রাখতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সহ সকল ইউনিট একযোগে কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার রাতে রাজধানীর পুলিশ প্লাজা শপিং মল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, বিভিন্ন বিপণী বিতানের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। নিরাপত্তা নিশ্চিতে ডিবির পাশাপাশি ডিএমপির অন্য ইউনিটও মাঠ পর্যায়ে কাজ করছে। ফুড পেট্রোল আছে, আমাদের টহল পুলিশ আছে, আমাদের ডিবি পুলিশ আছে, চেকপোস্ট আছে। এখনও কিন্তু আমাদের হুন্ডায় যারা আছে, মোটরসাইকেলে যারা ডিউটি করতেছেন, সব ক্ষেত্রেই কাজ চলমান রয়েছে। জনগণের জানমাল নিরাপদ রক্ষাতে ঢাকা মহানগরের আমরা সার্বিক কাজ করে যাচ্ছি। হার কমিয়ে হলেও ভ্যাটের একক হার নির্ধারণ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহিম খান।
এ সময় শুল্ক ও কর কাঠামো যৌক্তিকীকরণে ব্যবসায়ীদের দাবি আমলে নিয়ে তিনি আশ্বস্ত করেন আগামী বাজেটে বেশ কিছু পরিবর্তন আসবে যা ব্যবসা বাণিজ্যে সহায়ক হবে। তবে এজন্য রাজস্ব আদায়ের চাপ মোকাবিলায় এনবিআর কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন সংস্থাটির চেয়ারম্যান। কার্যকরী কর হার এফেক্টিভ ট্যাক্স রেট আমার কাছে যেটা মনে হয় প্রয়োজনে আমরা ভ্যাটের হার কমাবো, কিন্তু ইট শুড বি সিঙ্গেল। আমাদের কথাবার্তাগুলো খুবই যৌক্তিক এবং আপনারা নিশ্চিত থাকেন যে এই বাজেটে আপনারা এর রিফ্লেকশনটা দেখতে পাবেন, অ্যাটলিস্ট সদিচ্ছা দেখতে পাবেন যে আমরা যেই জায়গাগুলোতে বেশি অ্যানোমালিজ হয়ে গেছে সেগুলোকে একবারে পারবো না অ্যাড্রেস করব, কিন্তু একবারে হয়তো আমরা এটা করতে পারবো। ঈদ সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়ার পোড়াদহের পাইকারি কাপড়ের হাট। প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার বেচাকেনা চলছে বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। বেচাকেনা ভালো হওয়ায় এবারে ভালো লাভের আশা ব্যবসায়ীদের। নানা বয়সের মানুষের হরেক রকম পোশাকের পসরা সাজিয়ে রেখেছেন দোকানদাররা। প্রথম রমজান থেকেই কুষ্টিয়ার পোড়াদহে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন। সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই বেচাকেনা হয় কাপড়। পাইকাররা এই হাট থেকে কাপড় কিনে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যান। এই হাটে সুলভ মূল্যে মিলে বাহারি পোশাক। সব ধরনের মাল এখানে পাওয়া যায় এবং ঢাকা থেকে ঝামেলা কম হয়। এখান থেকে নিয়ে যে আমি কালীগঞ্জে বিক্রি করি, কম দামে পাই। এখান থেকে নিয়ে যে আমরা ওইখানে যেটু বেশি দামে বিক্রি করি। এখনো ঈদের বেচাকেনা শুরু হয়নি, আমরা আশা করছি 15 রোজার পর থেকে বেচাকেনাটা হবে। রমজান এই হাটে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার বেশি বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ী সমিতি। ডাকাতি হচ্ছে, আমরা তো অনেক ভয়ে আছি, আমরা প্রশাসনের সাহায্য চাই, প্রশাসনের নিরাপত্তা চাই। পোড়াদা কাপড় ব্যবসায়ী সমিতির তথ্য মতে এই হাটে 740টি স্থায়ী ও 1250টি অস্থায়ী কাপড়ের দোকান রয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। রমজানে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে গুঁড়ো দুধ, চিনি গুঁড়া চাল, মসুর ডাল, সয়াবিন তেল সহ 19 ধরনের পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন সাধারণ মানুষ। একই জায়গায় নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য মূল্য ছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা। রমজানে 1 লিটার সয়াবিন তেল পেতে দোকানে দোকানে ধর্ণা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন প্রেক্ষাপটে সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19 ধরনের পণ্য মিলছে সিটি গ্রুপের এক ট্রাকেই। মতিঝিল, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, শ্যামলী বাস স্ট্যান্ড, মিরপুর 2 সহ রাজধানীর 15টি স্থানে ট্রাক থেকে 2 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। মিলছে বিশেষ মূল্য ছাড়। তীর ফুলক্রিম গুঁড়ো দুধ 500 গ্রামের প্যাকেটের বাজার মূল্য 425 টাকা, অথচ রমজান উপলক্ষে 50 টাকা ছাড়ে 375 টাকায় বিক্রি করছে সিটি গ্রুপ। মসুর ডালে কেজিতে 7 টাকা কমে বিক্রি হচ্ছে 115 টাকায়। 165 টাকা কেজির চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে 148 টাকায়। মুড়ি আর চিনিটা রিজনেবল প্রাইসে পাইছি। চিনি পাইছি 117 টাকায়, যেটা বাজারে 140-এ। এলাকার মুদি দোকানগুলোতে খুঁজে তেল পাওয়া যাচ্ছে না, মূলত তেলের জন্যই আসছি। 4 লিটার সয়াবিন, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, বাজারে এটা কম আছে। খুচরা বাজারে তেল বিক্রি হয়েছে রমজানের আগে 220 টাকা কেজি, আর সেই হিসাব করলে দেখা যায় কতটা পড়লো। আমার এখানে প্রায় 40 টাকার উপরে সাশ্রয় হলো। পণ্য কিনতে এসে কেউ যাতে খালি হাতে ফিরে না যায় তা নিশ্চিত করতে সচেষ্ট সিটি গ্রুপ। তীর ব্র্যান্ডের এখানে 19টারও বেশি প্রোডাক্ট আছে, তো এখান থেকে কাস্টমার তার নিজস্ব পছন্দ মতো তেলের সাথে চিনি নিচ্ছে, পোলাওর চাল নিচ্ছে, লবণ নিচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মস্কোর উপর নিষেধাজ্ঞা শিথিলে হোয়াইট হাউস পরিকল্পনা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গেল শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে গণমাধ্যমের সামনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জেরে ভেস্তে যায় কিয়েভ ও ওয়াশিংটনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়টি। সে ঘটনার উত্তাপ এখনও কমেনি।
খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ওভাল অফিসের ঘটনার জন্য জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে জানায় ফক্স নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসি দাবি করেন, মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে জানিয়েছেন খনিজ চুক্তি ইস্যুতে কিছুই হবে না যতক্ষণ না জেলেনস্কি তার আচরণে ক্ষমা চান। রোববার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত বলে জানান তিনি। এরপরই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানালো ফক্স নিউজ। জেলেনস্কি ট্রাম্প ও ভ্যান্সের কাছে মাথা নত করবেন না। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিলে হোয়াইট হাউস পরিকল্পনা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানায় সংস্থাটি। সূত্রের তথ্য মতে হোয়াইট হাউস পররাষ্ট্র এবং অর্থ বিভাগকে একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে, যেগুলো শিথিল করা হতে পারে। আগামীতে মার্কিন কর্মকর্তারা রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করতে পারেন বলেও জানায় ওই সূত্র। এরই মধ্যে রাশিয়ার বেশ কয়েকজন অলিগার্ক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব তৈরি করছে বলে জানা গেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া শুধু ইউরোপের ভরসায় থাকলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাত্তাই পাবে না ইউক্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী যুদ্ধে কিয়েভকে ওয়াশিংটন একাই 49% সামরিক সহায়তা দিয়ে আসছিল বলে জানা গেছে। মার্কিন সহায়তায় ইউক্রেন প্রতি মাসে যে পরিমাণ সামরিক অস্ত্রের ব্যবহার করে সে পরিমাণ উৎপাদন ক্ষমতাও ইউরোপের দেশগুলোর নেই বলে জানিয়েছে আরেক গণমাধ্যম আল জাজিরা। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের চির আরও স্পষ্ট হয়েছে। ইউক্রেনের সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ইউরোপের বেশিরভাগ দেশ ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ইউক্রেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় এবং যুদ্ধ চলমান থাকে, তাহলে ইউরোপ কি পারবে কিয়েভকে রক্ষা করতে? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেন প্রতি মাসে গড়ে 90,000 আর্টিলারি শেল ব্যবহার করছে, যেখানে ইউরোপের বর্তমান উৎপাদন ক্ষমতা মাত্র 30,000 থেকে 50,000। কিয়েভের সেনাবাহিনী ওয়াশিংটনে দেয়া অস্ত্র ও সামরিক সহায়তার উপর অনেক নির্ভরশীল। আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিচ্ছে তা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। এ অবস্থায় ইউক্রেনের শান্তি ফেরানোর লক্ষ্যেও তৎপরতা শুরু করেছে ইউরোপ। গেল রোববার যুক্তরাজ্যে একটি সম্মেলনে যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতার বিষয়ে একমত হয়েছেন ইউরোপের নেতারা। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এটি বাস্তবায়ন করতে চান তারা। এ বিষয়ে যদিও যুক্তরাষ্ট্রই নেতৃত্ব দিতে চায়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন। বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের 86তম বৈঠক শুরুর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন শেষে সময় সংবাদকে তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাদ দিয়েই ভারত বাংলাদেশে চুক্তি অনুযায়ী গঙ্গার পানি বন্টন হচ্ছে। 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত দুই দেশ নিজেদের মাঝে পানি বন্টন করে। এই ভাগাভাগির পরিমাণ নিরীক্ষণ করে যৌথ নদী কমিশন। মঙ্গলবার এই কমিটির সদস্যরা সরেজমিনে বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন। আগামী বছর শেষ হবে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ। বৃহস্পতিবার চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি বৈঠকে মিলিত হবেন। দুই মেম্বার জিআরসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট। এটা আমরা চেক করছি। আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে আমরা ফ্লো মেজারমেন্ট চেক করা হলো, ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে, আর এখানে ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে, চেক করা হচ্ছে, এই পানিটা কলকাতা যাবে। আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের স্থানীয়রা গঙ্গা চুক্তি নবায়নের পক্ষেই মত দিচ্ছেন। চুক্তি হবে স্যার, এতদিন থেকে হয়ে এসছে, আমি তো প্রায় 86-87 সাল থেকে দেখছি। ফারাক্কা বাঁধ নির্মাণ করতে সময় লাগে প্রায় 15 বছর। এই বাঁধে 109টি স্লুইস গেট রয়েছে। 2026 সালে 12 ডিসেম্বর শেষ হতে চলেছে 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি। আর সেই চুক্তি নবায়নের জন্য আবারও ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ একটি কমিটি করার কথা বললেন বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা।
পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের হারের মধুর প্রতিশোধ নিল ভারত। অজিদের বিপক্ষে 4 উইকেটের জয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। টস জিতে আগে ব্যাট করে 264 রানে অল আউট হয় স্টিভ স্মিথের দল। লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া। দলকে ফাইনালে তুলে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের আগে ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি। ভারতকে সুবিধা দিতে দুই দলকেই 72 ঘন্টার মধ্যে দুবার দুবাই পাকিস্তান ভ্রমণ করিয়েছে আইসিসি। যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে বিষয়টি নিয়ে আলোচনা করেনি কোনো দল, বরং প্রতিপক্ষ নিয়েই যত ভাবনা তাদের। 2 যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি ইভেন্টে শিরোপা জিততে মরিয়া কিউইরা, আর 24-এর ভুলের পুনরাবৃত্তি চায় না সাউথ আফ্রিকা। লাহোর থেকে নিয়ন মুহাইমিনের ম্যাচ প্রিভিউ। আইসিসি ইভেন্টের শেষ কোটি আসরের হিসেব দেখলেই বোঝা যাবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের গুরুত্ব কতটা। 2015, 2023 ওয়ানডে, 2024-এর টি20-র পর আবারও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এ দুই দল। ক্রিকেট বিশ্লেষকদের মতে গত দশকের সবচেয়ে ধারাবাহিক দুটি ক্রিকেট টিমের খেলা দেখতে যাচ্ছে লাহোর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচের আগে কিছুটা ক্লান্তিতে ভুগছে দু দলই। তার মূল কারণ অতিরিক্ত ভ্রমণ। 72 ঘন্টায় দুবার দুবাই পাকিস্তান ভ্রমণ করেছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। তবে ম্যাচের আগে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাননি কোনো অধিনায়কই। মিচেল স্যান্টনারের চিন্তার জায়গায় ভর করে আছেন নিজেদের দুর্ভাগ্য। আইসিসির ইভেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হয়েও শিরোপা না জেতার আক্ষেপ মেটাতে চায় কিউইরা। তাই ফাইনালের আগে প্রোটিয়া বাধা মোকাবেলায় প্রস্তুত ব্ল্যাক ক্যাপ বাহিনী। অন্যদিকে নিজেদের যে দুর্ভাগা ভাববে সে উপায়টাও নেই সাউথ আফ্রিকার। চোকার তকমাটা তো আর এমনি লাগেনি তাদের গায়ে। টি20 বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত জেতা ম্যাচটাও তারা তুলে দিয়ে এসেছিল ভারতের হাতে। এবারের আসরে অবশ্য ভাগ্য এখন পর্যন্ত পক্ষেই আছে তাদের। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের 1 পয়েন্ট সেমির লড়াইয়ে ভারতকে এড়াতে সাহায্য করেছে বাবুমাদের। তবে লাহোরে আর ভাগ্য নয়, নিজেদের যোগ্যতাতেই জিততে চায় প্রোটিয়ারা। ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা আছে দলে। চোটের জন্য লাহোরে দেখা নাও যেতে পারে এইডেন মার্ক্রামকে, কিন্তু ম্যাচের আগে তা খোলাসা করতে রাজি নন বাবুমা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। দুদলই জিতেছে একবার করে। এই মাঠেই কদিন আগে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তারা মুখোমুখি হচ্ছে এই লাহোরের গাদ্দাফিতেই। উইকেট এবং কন্ডিশন থেকে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা বলা হচ্ছে তা নিয়ে একেবারেই চিন্তিত নন মিচেল স্যান্টনার, বরং তার ভাবনায় দক্ষিণ আফ্রিকার স্পিনিং ডিপার্টমেন্ট। অন্যদিকে নিউজিল্যান্ডের এই স্পিন খেলতে না পারার যে দুর্বলতা, সেটাকেই পুঁজি করে এগোতে চায় প্রোটিয়ারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। জিম্বাবুয়ে আসবে 15 এপ্রিল। পরিবর্তিত সূচিতে এই দুটো ম্যাচ 2025-27 টেস্ট সাইকেল অংশ না হলেও ক্রিকেটাররা নতুন শুরুর অপেক্ষায়। লক্ষ্য আসন্ন টেস্ট চক্রের সেরা 5-এ থাকার। এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি, আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, কালচার নেই, এটা তো সবাই জানে। সেই সাথে ফিনিশিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। আর হলো আপনার অনেক দিন পর টেস্ট খেলা হয়, একটা ম্যাচ খেলার পরে অনেক চ্যালেঞ্জ থাকে। গত আমি টেস্ট খেলতেছি, আমি যদি পারফর্ম না করি হয়তো পরের টেস্ট আমি রাখবো না। তর্কাতীতভাবেই দেশের সাদা পোশাকের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুলের এমন আক্ষেপের কারণ কিংবা যুক্তি আছে অনেক। তবে সে আফসোস, সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে বিসিবির সাম্প্রতিক ভাবনা। সোমবারের বোর্ড মিটিংয়ে শুধু টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্তই নয়, হয়েছে টেস্ট ম্যাচ নিয়েও ইতিবাচক পরিকল্পনা। জুন জুলাইয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে 2025 থেকে 27 চক্র শুরু করবে বাংলাদেশ। তার আগে বিসিবির অনুরোধে জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের পরিবর্তে তা হবে সাদা পোশাকে। এই খবরটা পুরনো। নতুন খবর, ঈদের পর 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। যেই সিরিজকে সামনে রেখে বোর্ড পরিকল্পনা শুরু করে দিয়েছে এখন থেকেই।
বিসিবির মিটিংয়ে ইতিবাচক ইঙ্গিতের পর ধরেই নিয়ে যায় চুক্তির মেয়াদ বাড়ছে ফিল সিমন্স, মুশতাক আহমেদ আর সালাউদ্দিনের সঙ্গে। আসছে নতুন ফিল্ডিং কোচও। সবাইকে নিয়েই এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যদিও সে সময় চলবে ঢাকা প্রিমিয়ার লিগ, তবে ন্যাশনাল কমিটমেন্ট সবার আগে। প্রথম 2 চক্র তলানিতে থেকে শেষ করলেও 2025 থেকে 27 টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে টাইগাররা হয়েছিল সপ্তম। এবারের লক্ষ্য আরও দূরে, অন্তত সেরা 5-এ থাকা। ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ খেললেও ভাবনায় তাদের আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। প্রিমিয়ার লিগে তো সবাই লিগ নিয়ে আমরা থাকবো, তো ওইভাবে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো যখন টেস্ট আসবে ইনশাল্লাহ তার কিছুদিন আগে অবশ্যই তো আমাদের ক্যাম্প হবে, তো প্রিপারেশনটা আমাদের প্রিমিয়ার লিগের মাঝখানে হয়ে যাবে আশা করি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও লাক্কাতুরায় জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট 20 থেকে 24 এপ্রিল, আর সাগরিকায় শেষ ম্যাচ 28 এপ্রিল থেকে 1 মে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে চূড়ান্ত হয়েছে হামজার বাংলাদেশে আসার দিনক্ষণ। 17 মার্চ আসছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার। তবে ঢাকায় নয়, সরাসরি বাংলাদেশ বিমানে করে লন্ডন থেকে তার পৈতৃক নিবাস হবিগঞ্জে যাবেন হামজা। সেখানে একদিন সবার সঙ্গে কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় এখন হামজাকে বরণের প্রস্তুতি শুরু করতে চায় ফেডারেশন। কিংস অ্যারেনায় অনুশীলনের আগে ফুটবলারদের সঙ্গে দেখা করতে হোটেলে বাফুফের সভাপতি। কঠিন মিশনের আগে ফুটবলারদের অনুপ্রাণিত করতেই সভাপতির এই উদ্যোগ। দেশের মাটিতে অনুশীলন শেষে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফুটবলারদের সঙ্গে সভাপতির সাক্ষাতের দিনে আরও একটা বিষয়ে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত। লাল সবুজের জার্সিতে মাঠে নামার আগে কবে নাগাদ দেশে আসবেন হামজা, এ নিয়ে বাতাসে ভাসছিল নানা গুঞ্জন। অবশেষে চূড়ান্ত দিনক্ষণ। হামজা ও তার পরিবারের ইচ্ছে ঢাকায় নয়, সরাসরি তার পৈতৃক নিবাস হবিগঞ্জে যাবেন তিনি। শেফিল্ড ইউনাইটেড তারকার জন্য একাধিক বিকল্প প্রস্তাব তার পরিবারকে দিয়েছিল বাফুফে। এর মধ্যে নারীর টানে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এসে সিলেটে যাওয়াই বেছে নিয়েছেন হামজা ও তার পরিবারের সদস্যরা। লন্ডন থেকে বাংলাদেশ বিমানে 17 মার্চ সকালে পৌঁছাবেন সিলেটে। তার টিকিট ও সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাফুফে, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার ইংল্যান্ড থেকে সরাসরি সিলেটে এসে পৌঁছাবেন 17 মার্চ সকালে। তার পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। এ সফরে হামজার সঙ্গে তার স্ত্রী ও সন্তানেরও আসার কথা রয়েছে। আগে থেকেই হামজাকে রাজস্বিক বরণের প্রস্তুতির কথা জানিয়েছিল ফেডারেশন। দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় এখন এ বিষয়ে প্রস্তুতি শুরু করবে বাফুফে। দেশের ফুটবল সমর্থকরাও অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের জন্য। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ ও ২৪ শহীদদের শ্রদ্ধা জানিয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা। হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চান মির্জা আব্বাস। বললেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত তৈরি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তের অভিযোগ। এবং বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। কাল শপথ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।